কি করবে, ইন্টারাপ্ট করবে। ওকে, থ্যাংক ইউ রিদওয়ানকে ধন্যবাদ বলার জন্য। আচ্ছা, তো আমরা এখান থেকে আরেকবার একটু বলবো, খুবই ব্রিফলি বলবো, কারণ আমাদের আরো টপিক কভার করবো আজকে ইনশাল্লাহ। তো আজকে ক্লাসটা একটু লম্বা হলে তো অসুবিধা নাই না? ধরো আমার যদি 11:15 পর্যন্ত আমি টার্গেট করছি আর কি, অত বেশিও যাব না। আশা করছি অসুবিধা নাই, থাকলে আমাকে বলবে। ঠিক আছে, তো চ্যানেল চেঞ্জেস ইন দ্য ফ্লাড, এই গ্রাফটাতে আসলে অনেক বেশি দেখার তেমন কিছু নাই। মানে এইটাকে যদি আমি থিওরিটিক্যালি একটা কনসেপ্ট হিসেবে চিন্তা করি, সেই কনসেপ্টটাকে আমি সহজ ভাষায় বলার জন্য আর কি চেষ্টা করব। স্টেজটা আমরা বলছি, স্টেজটা কি মনে আছে নাকি আমরা ভুলে গেছি? স্টেজটা হচ্ছে হাইট, রিভার লেভেল করোশনের মতো। হ্যাঁ, রাইট রাইট, ইয়েস। আমি মনে হয় ওই যে গত দিনেরটাই ওপেন করতেছি আসলে। হ্যাঁ, তাও আমাদের মাথায় থাকলো আর কি। হ্যাঁ, স্টেজটা বলতে এই রিভারের যে তোমার ওয়াটার টপ থেকে আমার চ্যানেলের বটম পর্যন্ত যে হাইটটা, এটাই আমার স্টেজ আর কি। এইটা একটা ফ্লাডের ইভেন্টে কিভাবে চেঞ্জ হয় উইথ ডিসচার্জ, কোন একটা স্পেসিফিক ক্রস সেকশনে কিন্তু আমরা চিন্তা করতেছি। অর্থাৎ একটা চ্যানেল বরাবর, নদী বরাবর আমি যদি যে কোনো একটা সেগমেন্ট বা যে কোনো একটা সেকশন, মনে করো রিভার এভাবে ফ্লো করে যাচ্ছে, এই সেকশনটাতে আমি ডিসচার্জ মেজার করতেছি এবং এই সেকশনটারই কি কি চেঞ্জ হচ্ছে এটা আমি ক্রস সেকশনে দেখতেছি আর কি। তো সেক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি যে ডিসচার্জ, এটা একটা ফ্লাডের ইভেন্ট, অথবা এটা একটা বৃষ্টিপাতের ইভেন্ট। ধরো হ্যাঁ, বৃষ্টি শুরু হয়েছে, অনেক বড় একটা বৃষ্টিপাত, যেটাতে কিনা ইনান্ডেশন হয়েছে। ইনান্ডেশন বলতে পানি নদী ছাপিয়ে তার চতুর্পাশে সমতল ভূমিতে চলে গেছে, তাই না? এটাই তো আমরা মানে ফ্লাড বলি বা ইনান্ডেশন বলি। এরকম একটা ইভেন্ট, এরকম একটা হেভি রেনফলের ইভেন্টে ডিসচার্জ বাড়ার সাথে সাথে স্টেজ কিভাবে বাড়ে বা কমে বা চেঞ্জ হয়। তো শুরুতে আমরা কিন্তু বলছিলাম স্টেজ চেঞ্জ হতে হলে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে ওয়াটার লেভেলটা চেঞ্জ হলে স্টেজ চেঞ্জ হবে, আর একটা হচ্ছে রিভারের বটমটার এলিভেশন কম বেশি হলেও স্টেজ চেঞ্জ হবে। আচ্ছা, তো এইটা কেন হবে? রিভারের বটমের এলিভেশন যেটা আমার মিন সি লেভেল থেকে, এটা কমে বা বাড়ে কেন? যখন আমার রিভারের বা চ্যানেলের যে ওয়াটারটা, এটার ফ্লোয়িং ক্যাপাসিটি, মানে এটার ইরোডিবিলিটিটা, অর্থাৎ কিনা ইরোশনাল ক্যাপাসিটিটা বেশি থাকবে, তখন সেটা স্কাউর করে আমার ডেপথ বেড়ে যায়। আর যদি কোনো কারণে আমার এই ক্যাপাসিটিটা কম থাকে, তখন এডিশনাল ম্যাটেরিয়াল যেগুলো ক্যারি করছিল সেটা ডিপোজিট করে। ঠিক আছে না? এটুকু আমরা বুঝতে পারছি না? জি মিস। ইয়েস ম্যাম। ওকে ওকে, ঠিক আছে। এখন আসি, এইভাবে করে করে স্টেজ চেঞ্জ হয়। এখানে জাস্ট দেখানোর যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে যে আমার স্টেজটা ইনিশিয়ালি যখন ডিসচার্জ যতটা বাড়তেছে, স্টেজ তার চেয়ে একটু কমই, মানে ইন কম্পারিজন টু দ্য ফলিং স্টেজ, রাইজিং স্টেজ এতটা বাড়তেছে না। এই ধরনের একটা মানে স্ট্রেট লাইন নেচার না আর কি। এটা একটা কি বলবো, মাঝখানে একটা এরিয়া আছে যেহেতু, তো এটা একটা লুপের মতন আর কি দেখতে পাচ্ছি আমি, যে ডিসচার্জ বাড়তেছে, স্টেজ বাড়তেছে, বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম ডিসচার্জ ভ্যালু সে রিচ করলো। এখন আসে ডিসচার্জটা কি? ডিসচার্জটা আসলে ক্রস সেকশন দিয়ে কতখানি পানি এট এ টাইম যাচ্ছে, সেইটা ঠিক পানি না। এই ডিসচার্জটা ইয়াস, পানি। পানি আমরা এখানে বুঝাবো, আমরা এখানে সেডিমেন্টের লোড এতটা দেখবো না, এখানে ডিসচার্জের রেটটাই দেখতে পাচ্ছি। তো ডিসচার্জের এই রেটটা ভেলোসিটির সাথে ডিরেক্টলি রিলেটেড। অর্থাৎ এইখানে যে ওয়াটারের যে ভেলোসিটি, সেটার সাথে আমি যদি ক্রস সেকশনাল এরিয়াটাকে, ক্রস সেকশনটাকে মাল্টিপ্লাই করি, তাহলে গিয়ে পাবো আমি ডিসচার্জ। এটা আমরা গতদিন বলেছি। এখন এই ক্রস সেকশনটা বাড়বে বা কমবে উইথ স্টেজ। স্টেজ বাড়লে ক্রস সেকশনটা বেড়ে যাচ্ছে, আর কমলে কমে যাচ্ছে। তাহলে ন্যাচারালি স্টেজ কমলে আমার ডিসচার্জ কমার কথা, স্টেজ বাড়লে ডিসচার্জ বাড়ার কথা। তার মানে যদি তাই হয়, স্টেজ বাড়লে ডিসচার্জ বাড়বে, গিভেন দ্যাট ভেলোসিটিটা কনস্ট্যান্ট আছে। কিন্তু ভেলোসিটি যদি আবার কমে যায়, স্টেজ বাড়ে, তাইলে ডিসচার্জ বাড়বে, নাও বাড়তে পারে, রাইট? এটা কি বুঝতে পারছি আমরা?
ম্যাম আবার একবার বললে ভালো হবে। আচ্ছা, ভেলোসিটিটা যদি আমি আউট অফ কনসিডারেশন রাখতে পারি, অর্থাৎ ধরে নিলাম ভেলোসিটি কনস্ট্যান্ট, এমত অবস্থায় যদি এরিয়া বাড়াই, ক্রস সেকশনাল এরিয়া বাড়ে, অর্থাৎ স্টেজ বাড়ার কারণেই তো ক্রস সেকশনাল এরিয়াটা বাড়ার সুযোগ আছে, তাই না? এই হাইটটা বাড়লে এরিয়াটা বাড়বে। তো এটা কনস্ট্যান্ট ধরে নিয়ে আমার এরিয়া বাড়ালে আমার ডিসচার্জটা বাড়বে। এটা হচ্ছে গিয়ে মানে আন্ডারস্ট্যান্ডিং বা ইনফরমেশন যেটা আমি মাথায় দেওয়ার চেষ্টা করছিলাম, যে ভেলোসিটিটা যদি বাড়ে বা কমে সেক্ষেত্রে এখানে শুধুমাত্র স্টেজ বাড়ার কারণে কিন্তু ডিসচার্জ বাড়বে না, বা স্টেজ বাড়ার কারণে ডিসচার্জ ম্যাক্সিমাম, মানে স্টেজ যেখানে ম্যাক্সিমাম সেখানে ডিসচার্জ ম্যাক্সিমাম হবে না। এটাই বলার চেষ্টা করেছি। আর যদি আমি কি বুঝাতে পারছি কথাটা? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আসি যে কেন এটা হচ্ছে, কেন যেখানে ডিসচার্জ ম্যাক্সিমাম সেই জায়গাটাতেই কেন স্টেজ ম্যাক্সিমাম না, সেটার অ্যান্সার হচ্ছে এটা বললাম, যেখানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকে না। আর একটা ফ্লাডের ইভেন্টে যেটা হয়, এখানে অ্যাকচুয়ালি 3টা স্টেপে বর্ণনা করেছে। শুরুতে স্টেজটা বিল্ড আপ হয়, অর্থাৎ চতুর্পাশ থেকে ডেব্রিস গুলি নিয়ে এসে এখানে ফেলা হয়, কারণ হচ্ছে একদম শুরুতে অনেক ম্যাটেরিয়াল কালেক্ট করার সুযোগ আছে, যেগুলো হচ্ছে সারফেসে মানে লেট ছিল। আমি পানি যখন শুরুতে ধুয়ে নিয়ে আসতেছে, সব একসাথে ধুয়ে নিয়ে ডাম্প করলো। এরপরে নতুন করে আর ওই ধরনের ম্যাটেরিয়াল আসতেছে না, আমার ডেব্রিস আসতেছে না, কি আসতেছে, পানি বেশি আসতেছে। তো পানির ফ্লো এর কারণে তখন স্কাউরিং হওয়া শুরু হবে। তো স্কাউর হয়ে তখন আবার কি হবে, প্রথমে স্টেজ বিল্ড আপ হয়ে ডিপোজিট হয়েছিল, এরপরে পুরোটা আবার স্কাউর হয়ে ডিপ হয়ে যাবে, স্টেজটা বেড়ে যাবে। তো এরপরে গিয়ে যখন আবার রিভারের মানে ওয়াটারের ফ্লোটা কমে যাচ্ছে, তখন ওয়াটার তো আসলে ইট ইজ কনস্ট্যান্টলি ক্যারিং পার্টিকেল, এবং ওটা যখন হাই ভেলোসিটিতে ফ্লো করবে তখন আরো বেশি পার্টিকেল সে ক্যারি করছিল। ভেলোসিটি ধীরে ধীরে কমার সাথে সাথে কিন্তু সেই পার্টিকেল ক্যারি করার আর তখন ক্যাপাসিটি থাকতেছে না। সো দেন এগেইন সে বেডটাকে বিল্ড আপ করবে। সো বিল্ড আপ, স্কাউর, বিল্ড আপ, এভাবে করে পুরো জিনিসটাকে সে হতে পারে যে পুরো জিরো পজিশন থেকে প্রথমে বিল্ড আপ করে 12 ফিট পর্যন্ত বিল্ড আপ করলো, তারপরে আবার সেই 12 ফিট থেকে জিরো পজিশন পর্যন্ত স্কাউট করে আবার বিল্ড আপ করলো। এরকম পুরো ঘটনাটা নদীর নিচে বা নদীর ওয়াটার লেভেলের নিচে ঘটতে পারে। সেটাই এখানে এই এই রিওয়ার্কের জিনিসটাই এখানে একটা গ্রাফিক্যাল এক্সপ্লানেশন দিয়েছে, বা মানে গ্রাফিক্যালি জিনিসটাকে দেখানো আছে, যে যেটা আমরা হয়তো রিভারের ওয়াটার বডির ভেদ করে চোখে দেখতে পাই না, যে রিভারের চ্যানেল বেডে কি হচ্ছে, সেটা এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে, যে আসলে কি হতে পারে আর কি, সেটার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছে। এরপরেরটা এই পর্যন্ত কি আমরা ওকে আছি? ইয়েস ম্যাম। জি মিস। ওকে, ইয়েস ম্যাম। আচ্ছা, এরপরটা হচ্ছে হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বা গ্রেডেড স্ট্রিমের কনসেপ্ট। এইটাতে আমি যেটা বলেছি সেটা হচ্ছে এটাতে, এইটা বলার আগে মনে হয় আমরা ওই যে নদীর গতিপথ নিয়ে কথা বলছিলাম না, যে নদীর কোথায় হচ্ছে তোমার ইরোশন হবে, কোথায় হচ্ছে শুধু ট্রান্সপোর্টেশন হবে, কোথায় ডিপোজিশন হবে, কেন হবে, এগুলো নিয়ে কথা বলছি, রাইট? যখন স্লোপ অনেক বেশি স্টিপ থাকবে তখন ভেলোসিটি অনেক হাই থাকে, এবং সেটার কারণে ওর ইরোশনাল টেন্ডেন্সিটা মানে ইরোশনের দিকে তার টেন্ডেন্সি বেশি, আর ইরোড করার ক্যাপাসিটি থাকে তার, যে কারণে সে চ্যানেল বেডকে ইরোড করে আরো বেশি ডিপ, ন্যারো ডিপ চ্যানেল তৈরি করে আর কি। সো বেডকে কনস্ট্যান্টলি সে ইরোড করতে থাকে। এরপরে গিয়ে একটা সেগমেন্টে সে হয়তো ইরোড করার সেই শক্তিটা অতটা তার নাই, বাট সে কি করতে পারে, যে পার্টিকেলগুলি তার মধ্যে ছিল সেগুলো স্টিল নাও সে ক্যারি করতে পারে। এরপরে গিয়ে এখন আরোই কমে গেছে স্লোপ, যে সে ক্যারিও করতে পারছে না, তখন গিয়ে সে ডিপোজিট করে। তো এখন এই যে রিভারের ভেলোসিটির এগেইনস্টে তার যে পার্টিকেল ক্যারিং ক্যাপাসিটি, এটা আমরা দেখতে পাইলাম। তো ইকুইলিব্রিয়ামটা আসলে কি ইন্ডিকেট করছে? ইকুইলিব্রিয়ামটা ইন্ডিকেট করছে যে আমার রিভারের এই যে ভেলোসিটিটা, এই ভেলোসিটিটা যদি এমন হয় যে আমার চতুর্পাশ থেকে যাই কিছু লোড আমার কাছে আসছে বা আমার কাছে আছে, এই লোডটা শুধুমাত্র আমি ক্যারি করার জন্য যতটুকু দরকার অতটুকু ভেলোসিটি মেইনটেইন করব, বা অতটুকুই আমি স্লোপ মেইনটেইন করব। এটা হচ্ছে এই ধরনের মানে লাইভ স্ট্রিম গুলাকে বলা হচ্ছে গ্রেডেড স্ট্রিম বা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকা একটা স্ট্রিম। এটা একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা তুমি অ্যাপ্লাই করতে পারবা একটা মানে রিভার বা চ্যানেলের একটা সেগমেন্টে,
ধরে নাও একটা সেগমেন্ট অফ এ রিভার অর এ চ্যানেল, ইট অ্যাক্টস ইন আ ওয়ে যে ও ওর চতুর্পাশ থেকে ট্রিবিউটারির মাধ্যমে হোক, যেটা হচ্ছে তোমার ড্রেনেজ বেসিন থেকে হোক, অথবা ওর আপস্ট্রিম থেকে হোক, যে লোডটা আসতেছে তার সেই লোডটা ক্যারি করার জন্য যতটুকু ভেলোসিটি দরকার ওই অনুযায়ী সে তার স্লোপ চেঞ্জ করবে, ডেলিকেটলি অ্যাডজাস্ট করবে। অর্থাৎ কখনো যদি লোড বেশি আসে তাইলে সে কি করবে, সেই বেশি লোড যেটা সে ক্যারি করছিল কারেন্টলি তার চেয়ে বেশি লোড তার কাছে আসলো, তখন সে তার স্লোপকে এমন ভাবে অ্যাডজাস্ট করবে যে স্লোপটা বেড়ে যায় যাতে ভেলোসিটিটা সাফিসিয়েন্টলি বাড়ে টু ক্যারি দ্যাট অ্যাডিশনাল লোড। আর যদি কখনো তার যে লোডটা এক্সিস্টিং সে ক্যারি করছিল সেইটার চেয়ে কম কোনো লোড চলে আসে, তখন সে কি করবে, এমন ভাবে তার চ্যানেলের স্লোপটাকে রিডিউস করবে, ততটুকুই করবে যতটুকু করলে এখন তার যে ভেলোসিটি আছে ইজ জাস্ট এনাফ টু ক্যারি দা লোড। তার মানে সে তার ক্যাপাসিটিটাকে অ্যাডজাস্ট করছে কন্টিনিউয়াসলি। আমরা ক্যাপাসিটি পড়ে আসছি না, রিভার যতখানি ক্যারি করতে পারে সেটা হচ্ছে তার ক্যাপাসিটি। ইয়েস ম্যাম। ওইটাই হচ্ছে সে কনস্ট্যান্টলি অ্যাডজাস্ট করতেছে বেসড অন দা লোড যেটা তার কাছে আসতেছে। এইটাই কনসেপ্ট, গ্রেডেড স্ট্রিমের কনসেপ্ট এইটাই, যে আমার কাছে যে লোড আসবে সেটা ক্যারি করার জন্য সাফিসিয়েন্টলি আমার স্লোপ হোক, আদার হাইড্রোলিক ফ্যাক্টর হোক, এগুলোকে আমি কন্টিনিউয়াসলি চেঞ্জ করব টু গেইন দ্য স্টেট অফ ইকুইলিব্রিয়াম। এটাই হচ্ছে গ্রেডেড স্ট্রিমের কনসেপ্ট। এখন কিভাবে কিভাবে ডেলিকেটলি স্লোপটা চেঞ্জ হয় এটা এখানে বলা আছে। ডেপোজিশন অকার হবে কখন? ম্যাম এটা কি ন্যাচারাল প্রসেস? এটা কি ন্যাচারাল প্রসেস ম্যাম? ইট ক্যান বি এ ন্যাচারাল প্রসেস। যদি মিস কোন কোনো চ্যানেলে ফিগার ড্রয়ের মাধ্যমে বোঝালে একটু ভালো হয় মিস তাহলে। আচ্ছা আমি কি ফিগার ড্র করেছিলাম না? আচ্ছা এখানে ফিগার ড্রয়ের মাধ্যমে এই জিনিসটা আমি একটু দেখাই, তার আগে আমরা পড়ে যাই এখানে কি বলছে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি স্লোপের সাথে কিভাবে চেঞ্জ হয়, আমি ওই জায়গাটাকেই ফোকাস করছি, বাকিগুলোর সাথেও চেঞ্জ হয় এটা আমাদের আইডিয়া থাকবে যে অ্যাকচুয়ালি কন্ট্রোলিং ফ্যাক্টরের কথা বলতেছি। ইকুইলিব্রিয়াম স্টেটে যাওয়ার কেসে কোন কোন ফ্যাক্টর কন্ট্রোল করবে? ডিসচার্জ কন্ট্রোল করবে, ডিসচার্জ স্ট্রিম ডিসচার্জ, এটার মধ্যে তোমার ভেলোসিটি, এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া দুটোই আছে। সেডিমেন্ট যেটা আমি ক্যারি করব সেটার সাইজ বা টাইপ সেটার উপর তো অবশ্যই ডিপেন্ড করবে। স্লোপ কিভাবে অ্যাকচুয়ালি চেঞ্জ হয় আমি শুধু সেই এই পার্টটাই তোমাদেরকে ফোকাস করছি আর কি, বাকিগুলা তোমরা জাস্ট জানার জন্য জানবে যে কোন কোন ফ্যাক্টরগুলা ইকুইলিব্রিয়াম স্টেটটাকে কন্ট্রোল করে। স্লোপটা কিভাবে কন্ট্রোল করে, অ্যাডজাস্ট হয় কিভাবে সেটা আমরা দেখি। ইফ দ্য স্লোপ ইজ টু লো ফর ট্রান্সপোর্টিং দ্য সেডিমেন্ট লোড, deposition occurs until the slope is sufficient for transporting. এটা কিভাবে করে তাই না, এটা একটা ছবির মাধ্যমে দেখাবো। আচ্ছা ধরে নাও এটা আপস্ট্রিম, আমার যে চ্যানেল সেকশনের কথা চিন্তা করছি এটা হচ্ছে সেই চ্যানেল সেকশনের ডাউনস্ট্রিম, ঠিক আছে? আর আমি যেটা উপরে আঁকছি সেটা হচ্ছে তোমার মনে করো ওয়াটার টপ। আচ্ছা এটা হচ্ছে আমার চ্যানেলটা, চ্যানেল বেড। হ্যাঁ, এখন আসো ও যে পরিমাণ লোড ক্যারি করছিল তার চাইতে বেশি লোড আসছে আপস্ট্রিমে। তার চাইতে বেশি লোড আসলে কি হবে? আইডিয়ালি সে কিন্তু এখানে বেশি লোড আসলে সে আর ক্যারি করতে পারবে না, সেখানে ডেপোজিট করবে, এমন ভাবে ডেপোজিট করবে যতটুকু ডেপোজিট করলে এখন তার কি হবে, আপস্ট্রিমের থেকে ডাউনস্ট্রিমে যেতে সে একটা হায়ার স্লোপ পাবে না? ইয়েস ম্যাম। আচ্ছা এই যে স্লোপটা ইনক্রিজ করে দিল, এই স্লোপটা ইনক্রিজ করার জন্য এখন অ্যাডিশনাল যে লোডটা তার আসছিল এই লোডটা ক্যারি করার তার ক্যাপাসিটি তৈরি হয়েছে। এটা বাঁকা, এখন সে এই ডিরেকশনে সে অ্যাডিশনাল লোডটা ক্যারি করতে পারবে। ম্যাম স্লোপটা বাড়লো কিভাবে? স্লোপটা এখানে ডেপোজিশন যদি হয়ে যায়, আপস্ট্রিমে যদি ডেপোজিশন হয়ে যায়, ডাউনস্ট্রিমে তো হয়নি, তাহলে কি হইলো, এইদিকে এলিভেশন বেড়ে গেল না? তাহলে তোমার স্লোপ কিভাবে ডিসাইড করতেছো? এই ডেল্টাটা দিয়ে করতেছো না? ইয়েস ম্যাম। তাইলে সেটা তুমি বাড়াচ্ছ কিনা?
Yes, ma'am. তাইলে বুঝতে ওভাবে পারছি। আমার স্লোপটা বেড়ে গেল। আর জি ম্যাম। ইন কেস যদি এমন হয় যেই লোড ক্যারি করছিলাম এখন আর ওই পরিমাণ লোড আসতেছে না, কিন্তু তাইলে পানিটা তো ক্যারি করছিল আগের লোডটা, সে এখন কি করবে? সে রিভার বেডকে ইনস্টেড অফ ডেপোজিশন সে আরো স্কাউর করবে, স্কার করে দিবে। স্কার করে দিলে তখন কি হবে? স্লোপটা মাইল্ডার কমে হয়ে যাবে। গেল না? সো ডেলিকেটলি অ্যাডজাস্ট করছে। কিভাবে করছে ওই জিনিসটাই আমি তোমাদেরকে একটু মানে ছবির মাধ্যমে দেখালাম বোঝার সুবিধার জন্য। বাট এটা তোমাদের জাজমেন্ট ইউজ করবা, মানে তোমরা নিজেরাও কল্পনা শক্তি ইউজ করবা। মেবি তোমরা আরো ডিফারেন্ট ওয়েতে জিনিসটাকে বুঝতে পারবা যদি চেষ্টা করো আর কি। ঠিক আছে, বাট আমি একটা ভার্সন অফ ইট তোমাদেরকে দেখালাম। আপাতত এগুলাতে আর ডিটেইলে আমি যাচ্ছি না। আমরা এটা শুরু করেছিলাম কিনা, লংগিটিউডিনাল প্রোফাইল অফ এ স্ট্রিম করিনি? না ম্যাম। আচ্ছা, এটা আমাদের কাছে নতুন। আচ্ছা, লংগিটিউডিনাল প্রোফাইল অফ এ স্ট্রিম এইটা কি ইন্ডিকেট করতেছে এটা আগে একটু বুঝি। আচ্ছা, এই ডিসটেন্সটা হচ্ছে ডিসটেন্স ফ্রম সোর্স। ধর এটা এক্স, আর ওয়াই এক্সিসে আছে হচ্ছে এইচ। এইচটা হচ্ছে এলিভেশন অফ রিভার বেড। ঠিক আছে, এখন আমাকে বলো যে এই যে সোর্সটা কি, রিভারের সোর্স কোথায়? একদম শুরুতে ধরো পাহাড় থেকে যেখানে উৎপত্তি হইলো সেখানে হচ্ছে রিভারের সোর্স। সেখান থেকে আস্তে আস্তে সে কি করবে? রিভারটা উৎপত্তি হওয়ার পর থেকে সে ফ্লো করে করে আলটিমেটলি গিয়ে সমুদ্রে গিয়ে পড়বে। এখন আমাকে বলো একদম শুরুতে যে জায়গাটাতে ছিলাম সেখানে রিভারের বেডের এলিভেশন সবচেয়ে হাইয়েস্ট থাকবে না? ইয়েস ম্যাম। Yes, ma'am. আর একদম সমুদ্রে যখন যে পড়তেছে তখন এলিভেশন সবচেয়ে লোয়েস্ট থাকবে না রিভার বেডের? ইয়েস ম্যাম। দ্যাট ইজ ওয়াই ওয়াটার ইজ ফ্লোয়িং ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট, তাই না? বা এই দুইটা লোকেশনের মধ্যে ওয়াটারের ফ্লোটা হচ্ছে আন্ডার গ্র্যাভিটি। সো এখানে যদি স্লোপ রিডিউস না হতো হতো না। এখন এই যে শুরু থেকে শেষ পর্যন্ত স্লোপ রিডিউস হয়েছে, এইটার একটা প্যাটার্ন আছে, যে প্যাটার্নটা ওই যে অনেকটা আমি যে প্রোফাইলটা দেখাইছিলাম ওটার মতনই। এটা কি স্ট্রেট লাইন? নো ম্যাম। নো, নো ম্যাম। এটা অ্যাকচুয়ালি একটা No, ma'am. এক্সপোনেনশিয়াল কার্ভ। ঠিক আছে, এখন আমি যে তোমাদেরকে এই প্রোফাইলটা ড্র করে দিলাম এটাকেই বলে লংগিটিউডিনাল প্রোফাইল। মানে আমি লংগিটিউডিনালি রিভারের প্রোফাইলটাকে দেখতেছি, হাউ দ্য রিভার বেড এলিভেশন চেঞ্জেস উইথ ডিস্টেন্স ফ্রম ইটস সোর্স। এবং এই যে আমি একটা প্যাটার্ন বললাম এটা এক্সপোনেনশিয়াল, এইটাই আমাদের অ্যাজাম্পশন। অ্যাজাম্পশনটা কি? The tendency of a stream to erode at any particular point along its profile is directly proportional to the height of the stream above the base level. এটা কি কিছু বুঝছি আমরা এই লাইনটা পড়ে? না ম্যাম। কিচ্ছু বুঝি নাই। আচ্ছা চলো প্রথমে বুঝি টেন্ডেন্সি অফ এ স্ট্রিম টু ইরোড, এটা মানে কি? এটা মানে তোমরা জানো ইরোড হওয়ার ইরোড মানে হচ্ছে ইরোশন করা, ওই যে স্কাউট করা, অর্থাৎ খোদাই করে করে ক্যারি করে নিয়ে যাচ্ছে পার্টিকেল। এটা কখন বেশি, টেন্ডেন্সিটা কখন বেশি থাকবে? এলিভেশন যখন বেশি থাকে। এলিভেশন যখন বেশি থাকবে তার কারণ কি? তার কারণ আসলে ওই সময়ে বেশি, ওই যে যেটা বলছিলাম ইরোশনাল টেন্ডেন্সি এখানে বেশি। এখন আমি যদি একটা ট্যানজেন্ট ড্র করি, ধরো এই পয়েন্টে ট্যানজেন্টটা এরকম হবে না? আর আমি যদি এই পয়েন্টে ড্র করি ট্যানজেন্টটা এরকম হবে। ট্যানজেন্টটা কোথায় বেশি বলো? স্লোপটা কোথায় বেশি খারাপ? উপরের স্টিপ পয়েন্টে। কোথায়? এটাতে স্টিপ না স্লোপটা? প্রথমটাতে। Yes, এটা ma'am. তো নাই হতে পারতো। এটা যদি একদম স্ট্রেট লাইন বরাবর টানতাম তাইলে কি পুরা সব জায়গায় একই স্লোপ হইতো না? ইয়েস ম্যাম। এরকম কিন্তু হয় Yes, না। ঠিক আছে, শুরুর দিকে স্টিপ থাকে এবং লাস্টের দিকে গিয়ে মাইল্ড হয়। তো ইরোশনাল টেন্ডেন্সিটা শুরুর দিকে বেশি থাকে না? ইয়েস ম্যাম। বুঝতে পারছো? Yes, এবং ma'am. এটা ডিরেক্টলি কিসের সাথে রিলেটেড? স্লোপের সাথে রিলেটেড।
আচ্ছা, তার মানে আমি যদি বলি টেন্ডেন্সি অফ এ স্ট্রিম টু ইরোড, এটা আসলে ইন্ডিকেট করতেছে ইচ ইন্ডিভিজুয়াল পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে যে স্লোপটা আমার, সেই স্লোপটাই আসলে এই টেন্ডেন্সিটা। এ পর্যন্ত বুঝতে পারছো? Yes, ma'am. Yes, আচ্ছা, ma'am. তাহলে অ্যাট এনি পার্টিকুলার পয়েন্ট আমি যদি ট্যানজেন্ট ড্র করি তাহলে যে স্লোপটা পাই সেটাই রিপ্রেজেন্টেটিভ অফ দ্য টেন্ডেন্সি অফ এ স্ট্রিম টু ইরোড। কারণ যত বেশি স্লোপ টেন্ডেন্সি তত বেশি, আর যত মাইল্ড স্লোপ টেন্ডেন্সি তত কম। আচ্ছা, এইবার আসলে এটা কি? ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য হাইট অফ দ্য স্ট্রিম অ্যাবভ দ্য বেস লেভেল, যেটা আমি বলছিলাম হাইট অফ দ্য স্ট্রিম বেড আর কি, রিভার বেড বা স্ট্রিম বেড যেটাই বলো, অ্যাবভ দ্য বেস লেভেল। বেস লেভেলটা নর্মালি কি হয়, আমরা যখন কোন একটা পয়েন্টের অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার বা সার্ভেয়ার রিডিউস লেভেল বের করতে যাই তখন কোন পয়েন্টের রেসপেক্টে করি? মিন সি লেভেলের রেসপেক্টে করি না? Yes, ma'am. Yes, ma'am. বুঝতে পারছো? তাইলে এই যে হাইট অফ দ্য স্ট্রিম অ্যাবভ দ্য বেস লেভেল, লেটস সে বেস লেভেলটা হচ্ছে মিন সি লেভেল, মিন সি লেভেলের চাইতে আমার স্ট্রিমের হাইটটা, স্ট্রিম বেডের হাইটটা কত সেটার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে এই টেন্ডেন্সি অফ স্ট্রিম টু ইরোড। এখন আমি বুঝছি দুইটা টার্ম আছে এখানে, একটা টেন্ডেন্সি অফ স্ট্রিম টু ইরোড একটা, আরটা হচ্ছে যে হাইট অফ দ্য স্ট্রিম অ্যাবভ দ্য বেস। এখন আমি যে কোনো একটা পয়েন্টে যাব, ওই পয়েন্টের এই ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভ্যালুটা পাবো সেটাই আমার কি হাইট বা এলিভেশন অফ দ্য স্ট্রিম বেড অ্যাবভ দ্য মিন সি লেভেল। আর ওই পয়েন্টে যদি আমি স্লোপ ড্র করি, স্লোপ বা ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টের যে স্লোপ পাই সেটাই আমার টেন্ডেন্সি অফ এ স্ট্রিম টু ইরোড। এই পর্যন্ত আমরা ওকে? Yes, ma'am. Yes, এইবার আসি ma'am. আমরা এখানে দেখি আমাদের ম্যাচ করছে কিনা। দেখো ডিএইচ বাই ডিএক্স, অর্থাৎ প্রতি এক্স এক্সিস ডিসটেন্সের জন্য ওয়াই এক্সিসে কত চেঞ্জ হয় সেটাই তো ডিএইচ বাই ডিএক্স স্লোপটা। এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু নেগেটিভ অফ এইচ। এইচটা হচ্ছে আমার হাইট অফ দ্য স্ট্রিম বেড অ্যাবভ মিন সি লেভেল। এখন এই এইচটার নেগেটিভ সাইন কেন? কারণ অ্যালং দা মানে পাথওয়ে আমার হাইট বাড়তেছে না কমতেছে? কমতেছে, ma'am. কমতেছে। এই কারণে নেগেটিভ সাইনটা এখানে ইউজ করা হয়েছে। এখন আসি, এ পর্যন্ত আমরা ওকে, তাই তো? অ্যাকর্ডিং টু দিস Yes, ma'am. অ্যাজাম্পশন আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি। লংগিটিউডিনাল প্রোফাইল অফ এ স্ট্রিমকে আমরা ইকুয়েশন দিয়ে প্রকাশ করব। আস্তে আস্তে আমরা এটাকে ডেভেলপ করতেছি আর কি, এই প্রপোর্শনালিটিটা ইউজ করে আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করব। আচ্ছা, এইখানে প্রপোর্শনালিটি উঠাই দিলে, ইকুয়াল সাইন দিলে একটা কি আসবে? কনস্ট্যান্ট আসবে। Yes, ma'am. ঠিক আছে, এখন আমরা কি করব? এটা যেহেতু এটা কিন্তু আমাদের এখন ম্যাথ প্রবলেম হয়ে গেল, মানে আমরা ইন্টারে যে ইন্টিগ্রেশনের ম্যাথ করেছি, ডিফারেন্সিয়েশনের ম্যাথ করেছি, সেখানকার সিম্পল কনসেপ্টে আসি। এইচ গুলোকে এক পাশে রাখবো, এক্স কে অন্য পাশে রাখবো। তাহলে কি ডিএইচ বাই এইচ মাইনাস বি ডিএক্স, ডান পাশে মাইনাস বি ডিএক্স। এখন আমি ডিএইচ বাই এইচ কে ইন্টিগ্রেশন করলে কি পাবো? 1 বাই Log এক্স H বা ডিএক্স ln ইন্টিগ্রেশন, হ্যাঁ লন এইচ, লন আর লগ ই বেস এইচ কিন্তু একই কথা। লগ এর বেস যখন ই হয় তখন সেটাকে লন বলে, আর 10 হইলে তো 10, লগ 10। ঠিক আছে না? জি, ma'am. Yes, ma'am. ওকে। Yes, ma'am. আর ডান দিকে যাবে মাইনাস বিডিএক্স, এটাকে ইন্টিগ্রেট করলে মাইনাস বিটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, এটাতে কিন্তু এইচ বা এক্স কিছু নাই, শুধু ডিএক্স কে ইন্টিগ্রেট করব, কি পাবো? ইন্টিগ্রেশন অফ ডিএক্স কি? Bx হবে, ma'am. ইন্টিগ্রেশন অফ ডিএক্স কি? এক্স এক্স। X হয়, ma'am. শুধু ওই ডিএক্স কে ইন্টিগ্রেট করলে আর কিছু নাই, তাহলে এক্স পাবে। এই যে মাইনাস বি ইন্টু এক্স প্লাস এখানে একটা ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট অ্যাড হবে, সেইটা যে কোনো কিছুই হইতে পারে, যা খুশি লিখতে পারো। এখানে যেহেতু লগ ই বেস এইচ রয়ে গেছে এবং এটা থেকে যেহেতু আমার লগ ই বেসটা উঠায় দেওয়া হবে, এই কারণে এখানে আবার লগ ই বেস সি লেখা হয়েছে। অর্থাৎ এটাকে বাম পাশে নিয়ে আসা হবে। দেখো লগ ই বেস কমন নিয়ে এইচ মাইনাস সি আর কি, যখন লগ ই বেস এইচ মাইনাস লগ ই বেস সি কে এটা লেখা যায়। এগুলি সবই তোমাদের ইন্টারমিডিয়েট নলেজের মানে জিনিস, আমি তাও তোমাদেরকে এক্সপ্লেন করে বলতেছি, যদি মাথায় না থাকে সেক্ষেত্রে যাতে আমরা রিমেম্বার করতে পারি আর কি। তাহলে ডান পাশে মাইনাস বিএক্স, বাম পাশে হচ্ছে লগ ই বেস এইচ বাই সি। এখন দুই পাশে কি নিয়েছি বলো? এখানে এটা থেকে এই লাইনে আসার জন্য কি করেছি? ম্যাম, লন রিমুভ করার জন্য দুই পাশে এক্সপোনেনশিয়াল নিয়েছি দুই পাশে। এই যে ই টু দি পাওয়ার লগ ই বেস এইচ বাই সি কি হবে? বা ই টু দি পাওয়ার লন অফ এনিথিং কি হয়? যেটা থাকে সেটাই হয়, ওটা যেটা রিমেইনিং থাকে ওটাই। ওইটাই হয়। আর এখানে তাইলে ই টু দি পাওয়ার মাইনাস বিএক্স থাকলো। তাইলে এখন এই কোশ্চেনটা পুরোটা আমরা বুঝছি। ইয়েস ম্যাম। জি, ম্যাম. এটা কিসের ইকুয়েশন?
longitudinal bed profile. ইয়েস, লংগিটিউডিনাল প্রোফাইলের ইকুয়েশন, রিভারের লংগিটিউডিনাল প্রোফাইলের ইকুয়েশন। এইটার মধ্যে এইচটা হচ্ছে রিভার বেডের হাইট, এক্সটা হচ্ছে ডিসটেন্স ফ্রম সোর্স, আর বাকি যে সি আর বি দেখতে পাচ্ছি এগুলা কি? প্রপোর্শনালিটি কনস্ট্যান্টস। আচ্ছা, এই কনস্ট্যান্ট গুলো কিসের উপর ডিপেন্ড করবে? Each individual stream or river will have its own longitudinal profile, তাই না? ইয়েস ম্যাম। Yes, ma'am. তাইলে তার নিজস্ব এই কোএফিসিয়েন্ট ভ্যালুগুলি থাকবে, ঠিক আছে না? ইয়েস ম্যাম। ওকে, জি ম্যাম। এই পর্যন্ত আমরা যদি ওকে থাকি আমরা এই রিলেটেড ম্যাথ প্রবলেম করব। হ্যাঁ, আমার মনে হয় এই পার্টগুলো আমি আর তোমাদেরকে দেখাবো না, এটা আমরা অলরেডি আলোচনা করছি কিছুটা। হ্যাঁ, এখানে বেসিক্যালি আমি তোমাকে সংক্ষেপে বলি, ব্রেডেড চ্যানেল কখন ফর্ম করে, টেরাস কখন ফর্ম করে আর কি। এই যে শুরু, এখানে দুইটা ঘটনা, একটা হচ্ছে বেড লোড যদি ইনক্রিজ করে, এটা হচ্ছে বেড লোডের কথা বলতেছে আর কি। আমাদের তিন ধরনের লোড আমরা পড়ছি না, সাসপেন্ডেড লোড, আর হচ্ছে মেকানিক্যালি যেটা সরি ডিজলভ লোড, সাসপেন্ডেড লোড আর বেড লোড, এই তিন ধরনের লোডের কথা আমরা পড়েছি। তো বেড লোডটা ইনক্রিজ করলে কি হয় সেটার একটা ইন্ডিকেশন এখানে বলেছি, ইনক্রিজ করে গেলে অ্যাগ্রেডেশন হবে এবং চ্যানেলের ক্রস সেকশন চেঞ্জ হবে। লোড ইনক্রিজ করা মানেই আসলে ক্যাপাসিটির চেয়ে লোড বেশি কাইন্ড অফ। তো সেক্ষেত্রে মানে ক্যারি করার ডিফিকাল্টির কারণে আসলে এখানে ডিভিশন অফ ফ্লো তৈরি হবে মাল্টিপল ডিরেকশনে, বা ব্রেডেড চ্যানেল তৈরি হবে, যেটা এখানে দেখা যাচ্ছে। অ্যালুভিয়াম ফর্ম করতেছে যদিও ডেপোজিশনের কারণে। আর যখন তোমার ডিক্রিজ হবে, বেড লোড ডিক্রিজ কেন হইতে পারে? যখন আমার কোনো একটা অ্যাবান্ডেন্ট ফার্মল্যান্ডে রিফরেস্টেশন হইলো, অর্থাৎ যখন আমার ক্যাচমেন্ট এরিয়ার যে মাটি এটা অনেক বেশি ডিসইন্টিগ্রেটেড ফরম্যাটে আছে, অর্থাৎ যদি ভেজিটেশন না থাকে, ভেজিটেটিভ কভার না থাকে, তখন ইজিলি ইরোড হয়ে আমার স্ট্রিমে আসবে। আর যদি ভেজিটেটিভ কভার থাকে তখন কিন্তু ইরোশনটা কমে যায়। তো সেই ক্ষেত্রে আমার যে লোডটা আসতো সেটা কমে যেতে পারে। তারপরে আমি যদি কোথাও কোনো সেডিমেন্ট ট্র্যাপ বা ড্যাম বিল্ড করি, সেক্ষেত্রে আমার আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের সেডিমেন্ট আসা কমে যেতে পারে। সেক্ষেত্রে বেড লোড কমবে এবং সেই সময়টাতে স্কাউরিং হবে, অর্থাৎ ট্রেঞ্চিং বলতে বোঝাচ্ছে যে দেখো একটা টেরাস ফর্ম করে ফেলছে, অর্থাৎ রিভারের ব্যাংকটা অনেক স্টিপ হয়ে নদীর পানি খরস্রোতার মতন বয়ে গিয়ে রিভারের বেডটাকে আরো ইরোড করে ফেলতেছে। এটার কারণ হচ্ছে লোড যেহেতু ক্যারি করা লাগতেছে না, ওর যে স্ট্রেংথ আছে সেটা দিয়ে সে রিভার বেডটাকে স্কাউর করতেছে। এভাবে করে করে ও আসলে বিভিন্ন স্টেজে এটা কন্টিনিউ করতে থাকে। একটা স্টেজে করলো, এরপরে আরো একটা স্টেজে করলো, ওর গতিপথের এই যে মিয়ান্ডার দেখতে পাচ্ছ, এটা তৈরি হয় কারণ হচ্ছে পানির শক্তিটাই ও আসলে আরো বড় এরিয়া ধরে ফ্লো করার চেষ্টা করতে থাকে। তো এভাবে করতে থাকলে ও আসলে ডানে বামে এই যে কোর্স অফ অ্যাকশন দেখতে পাচ্ছ, রিভারের কোর্স অফ অ্যাকশন কিন্তু কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকে, মানে একটা পাথ দিয়েই সবসময় রিভার ফ্লো করে না। যেহেতু ওয়াটার একটা মুভিং অবজেক্ট, ও কি করবে, ও কনস্ট্যান্টলি সার্চ করবে যে আরো লেস হার্মফুল কোনো পাথ দিয়ে যেতে পারে কিনা, মানে লেস অবজেকশন পাচ্ছে এরকম কোনো পাথ দিয়ে যেতে পারে কিনা। এরকম করতে থাকতে থাকতে সে জায়গাটাকে বড় করে ফেলে। এভাবে নতুন আরেকটা ফ্ল্যাট প্লেন তৈরি হয় আর কি, যেটাকে বলতেছে তোমার যখন আমার ডিক্রিজ হবে আর কি বেড লোডের, সেই ক্ষেত্রে ইভেন্চুয়ালি এরকম একটা ফ্ল্যাট প্লেন তৈরি হওয়া সম্ভব। আচ্ছা, এগুলো জাস্ট কনসেপচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আমি তোমাদেরকে হয়তো এই ধরনের জিনিসগুলো এক্সামে এতটা দিব না, মানে মিডের এক্সামে এত কমপ্লিকেটেড কিছু আমি তোমাদেরকে দিব না। সো ডোন্ট বি ওয়ারিড আর কি। আমি তোমাদেরকে একটা ব্রিফিং ক্লাস নিব, যেটা সব সেকশনকে একসাথে করে একটা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে আর কি, যাতে সবাই সেম পেজে থাকি, আমরা সবকিছু বুঝছি কিনা। এবং ওই ক্লাসে অবশ্যই অবশ্যই আমাকে ইন্টারাপ্ট করে কোয়েশ্চেন করো, না হলে ইট উইল বি মানে কি বলবো, কমিউনিকেশন গ্যাপ হবে আর কি, এটা হওয়াটা ভালো হবে না আর কি। এইখানে আমি আর তেমন কিছু দেখাচ্ছি না। এইটা দেখতে পারি আমরা, যে আমরা লংগিটিউডিনালি দেখতেছিলাম, এখানে একটা 3D ভিউ আছে আসলে, যে ওয়াটারফল থেকে তৈরি হলো রিভারের মেইন চ্যানেল, এবং এখানে বিভিন্ন ট্রিবিউটারি থেকে পানি আসতেছে। শুরুর দিকে ও অনেক বেশি ফোর্সে আসতেছে দেখে ও সামনের বাধা বিপত্তি অতিক্রম করে একদম এক ডিরেকশনে আগাচ্ছিল। শেষের দিকে যখন সে বাধা বেশি পাচ্ছে তখন সে আর একদম স্ট্রেট যেতে পারছে না, সে তখন নিয়ান্ডার ফর্ম করতেছে আর কি।
মিয়ান্ডার ফর্ম করার কারণ হচ্ছে ও যখন সামনে কোনো অবজেকশন পাচ্ছে, মানে সামনে কোনো ইন্টারাপশন পাচ্ছে, ওটাকে অ্যাভয়েড করার জন্য সে এরকম কার্ভ পাথ তৈরি করছে। কার্ভ পাথ তৈরি করলে আবার যেটা হবে সেটা হচ্ছে যে যখন আমি এরকম এরকম একটা বাঁকে ওয়াটার ফ্লো করবে, তখন কি করবে, এই ব্যাংকটাতে বেশি আছড়ে পড়বে পানিটা, ওয়ারিয়াস তার মানে কি এখানে বেশি ইরোশন হবে এবং এই পার্টিকেলটা অ্যাকচুয়ালি এই দিকে গিয়ে ডিপোজিট হবে, কারণ এই দিকে ওয়াটার খুব বেশি টার্বুলেন্ট হবে না, এইদিকে যতটা হবে এইদিকে ততটা হবে না। সো লেস টার্বুলেন্ট প্লেসে গিয়ে পার্টিকেল গুলি আবার সেটেল হতে থাকবে। তো এই কারণেই আসলে এই মিয়ান্ডার গুলার এই যে গতিপথ গুলা চেঞ্জ হতে থাকে আর কি, রিভার বেশি বেঁকে যেতে থাকে। এটা একদম শেষের দিকে ঘটে। শেষের দিকে সামটাইমস সাম পার্ট অফ ইট আইসোলেটেডও হয়ে যায়, যেমন এখানে অক্সবো লেকের কথা বলা আছে। এই মিয়ান্ডার গুলাই বেসিক্যালি উপত্যকা যে এরিয়া গুলাতে মানুষ বসবাস করে, চাষাবাদ করে, এবং শেষের দিকে দেখো ডেল্টা ফর্ম করেছে যখন সে সি ওয়াটারে কানেক্টেড হয়। এতই তার কম শক্তি যে সে বিভিন্ন দিকে ছড়া ছিটিয়ে চলে যাচ্ছে, মাঝখানে হয়তো আইসোলেটেড ল্যান্ড ফর্ম তৈরি করতেছে আর কি। বাংলাদেশ কিন্তু একটা কি বৃহত্তর বদ্বীপের অংশ, অর্থাৎ এই ধরনেরই একটা রিজনে আমাদের কান্ট্রি সিচুয়েটেড। যেই মানে বড় একটা ফ্লাড প্লেনের পার্ট বাংলাদেশ, সেটা কিন্তু ইনক্লুড করে তোমার উপরে তোমার নেপাল বা তারপরে তোমার ভারত, ভারতের বিভিন্ন জায়গা সব মিলাই একটা মানে বড় ফ্লাড প্লেনের পার্ট আর কি বাংলাদেশের যে ল্যান্ড ফর্ম সেটা। এবং এটা মোস্টলি অ্যালুভিয়াল ল্যান্ড ফর্ম, অ্যালুভিয়াল ডেপোজিশনের মাধ্যমেই আমাদের মাটিটা তৈরি, যে কারণে আমাদের সয়েল কি অনেক বেশি ফার্টাইল ল্যান্ড আমাদের, তাই না? চাষাবাদের জন্য অনেক ভালো। আচ্ছা, এবার আসি এই জায়গাটা থেকে আমরা অনেক বেশি কিছু দেখবো না। এখানে একটা প্রুফ আছে, আমি জাস্ট তোমাদেরকে রেফারেন্সের জন্য বলতেছি, প্রুফ আমাদের শিখতে হবে না। আমরা বলে আসছিলাম যে রিভারের যেটা কম্পিটেন্স যে টার্মটা আমরা শিখেছিলাম, সেখানে আমরা বলছিলাম যে সবচেয়ে বড় যে সাইজের পার্টিকেলটা রিভার ক্যারি করে সেটা তার ভেলোসিটির স্কোয়ারের প্রপোর্শনাল। এই কথাটা আমরা ওখানে বলছিলাম। এইটা কিভাবে হয় সেটার প্রুফটা এখানে আছে, বাট এই প্রুফটা আমি তোমাদেরকে আসলে ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান মানে চেক, এটা তোমাদের এক্সামের জন্য থাকছে না। তারপর তোমার ট্র্যাকশন প্রেসার, এটা আমরা এক্সামের জন্য স্টাডি করব। এখান থেকে আমরা একটু দেখবো। হ্যাঁ, ট্র্যাকশন বা ড্র্যাগ ফোর্স বলতে আসলে কি বুঝছি, আমরা যে রিভারে ওয়াটারটা ফ্লো করে যাচ্ছে, ওর রিভার ব্যাংক এবং রিভার বেড এই দুইটাতেই কি অ্যাপ্লাই করতেছে না, একটা ড্র্যাগ ফোর্স অ্যাপ্লাই করতেছে না, যেহেতু ফ্লোয়িং ওয়াটার বডি। এটাকে আমরা ফ্রিকশনের জন্য এটা হচ্ছে। পানিটা যে মানে টেনে নিয়ে যাচ্ছে এটাই ফ্রিকশনের জন্য এটা হচ্ছে ট্র্যাকশন প্রেসার বা ট্র্যাকশন ফোর্স বা ড্র্যাগ ফোর্স, এটা তৈরি হচ্ছে। তার মানে কি এটা অ্যালং দা কি ফ্লো অফ দা রিভার ওয়াটার, ওই ডিরেকশনে কিন্তু ফোর্সটা অ্যাপ্লাই করতেছে। কোথায় করতেছে, যে জায়গাটুকুতে ওয়াটার বডিটা কি সয়েলের সাথে ইন কন্টাক্ট আছে, বা রিভার বেড বা রিভার ব্যাংক এগুলোর সাথে যেই জায়গাটুকুতে ইন কন্টাক্ট আছে, ওই জায়গাগুলোতেই কিন্তু আমার এই ড্র্যাগ ফোর্সটা বা ট্র্যাকশন ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। এটুকু আমরা ক্লিয়ার? ইয়েস ম্যাম। ঠিক আছে, এবার আসি প্রথম ছবিটা দেখো। এখানে দেখা যাচ্ছে সেকশন 1 আর 2 হ্যাঁ, এটা আসলে টপ ভিউ, বার্ডস আই ভিউ, মানে একদম উপর থেকে দেখতে পাচ্ছি এই হাইপোথেটিক্যাল একটা সেগমেন্ট অফ এ রিভার। হ্যাঁ, এটা একদম স্ট্রেট লাইনে দেখাচ্ছি। আমি কেন স্ট্রেট লাইনে দেখাচ্ছি, রিভার কি টপ ভিউ থেকে দেখতে এরকম লাগে, আঁকা বাঁকা থাকে, রাইট? এনি আরবিট্রারি ডিরেকশনে রিভার মুভ করে, বাট আমি তোমাদেরকে এখানে কেন এরকম স্ট্রেট ফরওয়ার্ড জিওমেট্রিক শেপে দেখাচ্ছি, কারণ আমাদের ম্যাথমেটিক্যালি একটা কিছু বুঝতে সুবিধা হয় যদি জিওমেট্রিক শেপ হয়। এই কারণে আমি তোমাদেরকে জিওমেট্রিক শেপ এখানে দেখাচ্ছি। তো 1 এবং 2 এটা হচ্ছে ধরো আপস্ট্রিম ডাউনস্ট্রিম, রিভারের যে কোনো একটা সেগমেন্টের আপস্ট্রিম ডিরেকশনের সেকশন 1 ডাউনস্ট্রিমের সেকশন 2। এখন এখানে কিছু ডাইমেনশন, এই যে দেখো রিভার ওয়াটার ফ্লোয়ের ডিরেকশন দেওয়া আছে, এদিকে ভেলোসিটিটা আমার ভি। এখন এই রিভারের উইডথ হচ্ছে ডি, আর যে সেগমেন্টটা নিয়ে আমি চিন্তা করছি সেই সেগমেন্টের লেংথ হচ্ছে আমার এল। এটা টপ ভিউ দেখলাম বা প্ল্যান ভিউ দেখলাম রিভারের।
এখন আসে এই সেগমেন্টারই একটা সাইড ভিউ দেখি এখানে ডান দিকে দেখো সাইড ভিউতে কি মেক সেন্স করছে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম যে এরকম হেলে আছে এটা আমাদের কাছে মেক সেন্স করছে ইয়েস ম্যাম। তাই না কারণ এই স্লোপ যদি না থাকতো তার তো পানি এদিকে ফ্লো করবে কেন তাই না স্লোপের আন্ডারেই তো ফ্লো করবে শুধুমাত্র গ্র্যাভিটিতে কিন্তু আমার রিভারে ওয়াটার ফ্লো করে আর্টিফিশিয়ালি কোনো ফোর্স কিন্তু নাই আচ্ছা তাইলে এই গ্র্যাভিটির আন্ডারে এই ডিরেকশনে ফ্লো হতে হলে এখানে ডেফিনেটলি একটা স্লোপ থাকা লাগবে এখন আসো এই যে ওয়াটার বডিটুকু যেটা এই 1122 সেগমেন্টের মাঝখানে আছে সেই ওয়াটার বডির ওয়েট যদি আমি বলে দিই তোমাকে যে ডব্লিউ ওয়েটটা হচ্ছে ডব্লিউ সেটার ডিরেকশন অফ ওয়ার্কিং কি একদম ডিরেক্ট ডাউনওয়ার্ড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশন ধরে না এটা ড্রয়িংটা ভালো না বাট এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশন এটা ডব্লিউ এই ডিরেকশনে কাজ করে তাহলে এখন এইটাকে আমি দুইটা কম্পোনেন্টে ভাগ করে দিতে পারি একটা হচ্ছে অ্যালং দ্য ফ্লো অফ দ্য রিভার একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ফ্লো অফ দ্য রিভার পারি কিনা Yes, ma'am. এই Yes, ভাগটা ma'am. কেন করব বলো এই যে এখানে এই অ্যাঙ্গেলটা থিটা যদি হয় তাহলে কি এই অ্যাঙ্গেলটাও থিটা দেখো জিওমেট্রিক্যালি বুঝতে পারছি এটা এই অ্যাঙ্গেলটা থিটা হলে পারপেন্ডিকুলারের সাথে এই পারপেন্ডিকুলার টু দ্য রিভার বেড এইটা আর এইটা পারপেন্ডিকুলার টু হরাইজন্টাল তাহলে এই দুটার মধ্যে অ্যাঙ্গেলও এই থিটাই হবে Yes, এইটা ma'am. যদি থিটা হয় তাহলে এই ডিরেকশন বরাবর ডাব্লিউ কস থিটা কাজ করবে এন্ড পারপেন্ডিকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডাব্লিউ সাইন থিটা কাজ করবে আচ্ছা এখন আসো এই যে ভাগ করলাম কেন একটু আগে ওই যে ইমরান বলছিল না যে, আমার এই ওয়াটার বডিটা কি অ্যালং দা ফ্লো অফ দা রিভার ফোর্সটা অ্যাপ্লাই করছে কিনা ইয়েস ম্যাম। আচ্ছা তাইলে এখানে দুইটা কম্পোনেন্টের কোনটা আমার আসলে ড্র্যাগ ফোর্স ম্যাম হচ্ছে ডাব্লিউ সাইন থিটা যেটা হ্যাঁ এইটা আমার ড্র্যাগ ফোর্স ঠিক আছে এইটা আমরা ক্লিয়ার তাহলে এটাই আমার ফোর্স আমি যখন এখানে একটা ইকুয়েশন আছে দেখো টাও ইজিক্যাল টু গামা ডাব্লিউ আর এইচ সাইন থিটা বলছে এই টাওটা কিন্তু ট্রাকশন প্রেসারের ইকুয়েশন হ্যাঁ আর এই যে ডাব্লিউ সাইন থিটা বলছি আমরা অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ফ্লো এইটা আমার কি ট্রাকশন ফোর্স থেকে আমরা পরে কিসে নিব প্রেসারে নিয়ে নিব প্রেসারে নিতে হলে আমি কোন এরিয়াটা দিয়ে ভাগ করব এটা তোমরা আমাকে এখন বলবে এই যে নিচের দুইটা ছবি থেকে দেখে আমাকে বলো কোন এরিয়াটুকুতে এই ট্রাকশন ফোর্সটা কাজ করছে ফর দিস স্পেসিফিক সেগমেন্ট Ma'am, river bed হ্যাঁ না না বাম পাশেরটা এটা কিন্তু আমার ক্রস সেকশন অফ এ রিভার হ্যাঁ ক্রস সেকশনে কি দেখতে পাচ্ছি ডেপথ ডি উইডথ বি যেটা আমি যে এখানে দেখেছিলাম তো যে উইডথ বি কিন্তু কত ডিপ রিভারটা সেটা এখানে বলে দিছে ডেপথ হচ্ছে আমার ডি ma'am, river bed area. রিভার বেডের এরিয়া আচ্ছা এইটা তো গেলই এই যে রিভার বেডের এরিয়া কিন্তু এই যে সাইড দুইটা যে আছে ওই দুইটাতে ট্রাকশন ফোর্স কাজ করবে না কারণ ওখানে তো পানি আছে তো এই যে দেখো এই ধার দুইটাতে পানি আছে না পানি গা ঘেসে ঘেসে যাচ্ছে না রিভার ব্যাংকে Yes, ma'am. ম্যাম তিনটাই কাউন্ট হবে তিনটাই কাউন্ট হবে থ্যাংক ইউ এখন আমাকে বলো তাহলে এরিয়াগুলা কি কি হবে এই যে দেখো ডেপথ হচ্ছে ডি আর এই লেংথ আমার এখানে লেখা আছে এল এটাই এখানে ধরো অ্যাপ্লাই করলাম এল হ্যাঁ আর উইডথটা আমার বলা আছে কি বি তাইলে আমার যে রিভার বটমের এরিয়াটা কি এল ইন্টু ডি L into B. আচ্ছা বিএলটা আমার বটম আর দুইটা সাইড আছে দুইটা সাইড একই এরিয়া হয় যেহেতু আমার জিওমেট্রিক শেপ আমার কিন্তু সুবিধা হয়েছে দেখো বুঝতে এই সাইডটা যত এরিয়া ওই সাইডটা ততই কত ডি মাল্টিপ্লাইড বাই এল L into D. এটাই দুইবার আসবে ডিএল দুইবার আসবে তাহলে দুইটা ডিএল প্লাস বিএল এইটুকু এরিয়ার মধ্যে আমার এই ফোর্সটা কাজ করতেছে তাহলে ওই এরিয়াটুকুকে আমার বলবো হচ্ছে ট্রাকশন এরিয়া তাইলে আমি কি করব ফোর্সকে এরিয়া দিয়ে ভাগ করব তাইলেই কি পেয়ে যাব Traction Pressure. pressure. ঠিক আছে এখন দেখো আমি যে কম্পোনেন্ট সাইন থিটাটাই নিয়েছি এখানে আর এরিয়াটাকে আমি প্রথমে এটি বললাম পরে আমি এখানে যোগ করে দিলাম ডিএল প্লাস বিএল মেক সেন্স রাইট একই মিলছে কিন্তু ইয়েস ম্যাম। Yes, আচ্ছা ma'am. এখন আসো আমি যদি দুইটা যোগ করে এল কমন নেই উপরে যদি আবার আমি আরেকটা কাজ করব সেটা হচ্ছে যে আমি ওয়েটটাকে ডিরেক্ট জানি না ধরো আমি ওয়েট জানি না কিন্তু জানি কি এখানে যেহেতু জিওমেট্রিক ডাইমেনশন দেওয়া আছে আমি ভলিউম জানি আর কি জানি ওয়াটারের ইউনিট ওয়েট জানি তাহলে ভলিউমকে ইউনিট ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু আমি ওয়েটটা জেনে যাব
তাহলে কি ভলিউম মাল্টিপ্লাইড বাই ইউনিট ওয়েট, ভলিউমটা কত, এটা কিউবিক শেপ, তাহলে 3টা ডাইমেনশন মাল্টিপ্লাই করলেই আমি কি পাবো, এটা ওয়াটার বডিটার ভলিউম পাবো ভলিউম ডিবিএল। এইটাকে ভাগ দিব হচ্ছে আমার ওই এরিয়া দিয়ে, এরিয়া কত আসে ডিএল প্লাস বিএল, 2 ডিএল প্লাস বিএল। এখন দেখো উপরে নিচে এল, এখান থেকে আমি এল চাইলে কমন নিতে পারি এবং উপরে একটা এল আছে, এই দুটা বাদ চলে গেল, ঠিক আছে না, এখানে এলটা আর নাই। তার মানে ইট অ্যাকচুয়ালি ডাজন্ট ডিপেন্ড অন দা লেংথ অফ দা সেগমেন্ট, যে রিভার সেগমেন্ট নিয়ে আমি কথা বলছি ওটার লেংথের উপরে আসলে প্রেসারটা ডিপেন্ড করছে না, যেহেতু পার ইউনিট এরিয়াতে আমি ফোর্স চিন্তা করবো, এই কারণে আসলে লেংথের উপর ডিপেন্ডেন্ট না আর কি। ক্রস সেকশনের ইনফরমেশন দিয়েই ট্রাকশন প্রেসার বের করতে পারি। তো তাইলে এখানে ডিবি মাল্টিপ্লাইড বাই গামা ডাব্লিউ সাইন থিটা বাই বি প্লাস 2d। এখন আসো হোয়াট ডাজ ইট মিন, ডিবি কি দেখো, এই যে ডি ডাইমেনশন বি, এইটা হচ্ছে বেসিক্যালি এই যে ওয়াটার বডিটার আমি ক্রস সেকশন দেখছিলাম, টোটাল ক্রস সেকশনাল এরিয়াটাই তো আমার ডিবি, তাই না, ওয়াটার বডির ক্রস সেকশন এটা। Yes, ma'am. এবং Yes, আমার ma'am. নিচে যেটা আছে বি প্লাস 2d, এইটা কি দেখো 2d, এই একটা ডি বি আরেকটা ডি, এই ডিটা কি ইন্ডিকেট করে বলো তো, ওয়াটারের টপ সারফেস থেকে যতটুকু ওয়েটেড পেরিমিটার, ওয়েটেড বুঝতে পারতেছো, মানে পানির নিচে যতটুকু আছে আর কি, ওইটুকু পার্টকে আমি বলছি ডি, ডেপথ অফ ওয়াটার বডি আর কি। তাইলে পানির আন্ডারে যেই পরিমাণ পেরিমিটার আছে, অর্থাৎ যেই পরিমাণ পেরিমিটার সয়েল এবং পানি ইন কন্টাক্ট আছে, ওইটুকু পেরিমিটারেই তো আমার ট্রাকশন ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। ট্রাকশনটা শুধুমাত্র যেখানে সয়েল আর ওয়াটার ইন কন্টাক্ট আছে ওখানে অ্যাপ্লাই হচ্ছে, আর কোথাও তো হচ্ছে না। এই সারফেসে কি ট্রাকশন অ্যাপ্লাই No, হবে? নো No, ম্যাম ma'am. হবে না, No. তাইলে ওইটুকুই নিচ্ছি। তো এখানে এই উপরের যে ডিবি যেটা পাচ্ছি, এটাকে বলা হয় ট্রাকশন এরিয়া, অর্থাৎ এই ক্রস সেকশন অফ ওয়াটার, এটাই ট্রাকশন এরিয়া। আর যেই সারফেস পেরিমিটার টুকুতে ট্রাকশনটা অ্যাপ্লাই হচ্ছে সেটাকে বলা হচ্ছে ট্রাকশন পেরিমিটার, পিটি আর এটি। এই দুইটার রেশিওকে আবার বলা হয় তোমার হাইড্রোলিক রেডিয়াস। এটা হচ্ছে বাই ডেফিনিশনই বলে, এটা একটা প্যারামিটার, যেটাকে তোমরা যদি ফ্লুইড মেকানিক্স পড়ো ওখানেও পাবে যে এটাকে হাইড্রোলিক রেডিয়াস বলা হয়। বাকি আছে কি গামা ডাব্লিউ সাইন থিটা। তাহলে ওই যে শুরুতে দেখে আসছিলাম যে ট্রাকশন প্রেসারের এক্সপ্রেশনটা গামা ডাব্লিউ আর এইচ সাইন থিটা, সেটা আমরা এখানে ডিরাইভ করলাম, ঠিক আছে, ট্রাকশন প্রেসারের এক্সপ্রেশনটা আমরা ডিরাইভ করলাম এখানে। আরেকটা কথা এখানে বলা আছে, সেটা হচ্ছে যদি আমার এই যে থিটার ভ্যালুটা, আইডিয়ালি এটা অনেক ছোটই হয়, এটা যদি অলমোস্ট টেন্স টু 0 হয় আর কি, থিটা কি বুঝছো তো, থিটা কি Yes, ma'am. বলো? Slope টা- স্লোপ, রিভার Slope. বেডের স্লোপ, এটা খুবই মাইল্ড হয় আর কি। তো অলমোস্ট 0 যদি হয় সেক্ষেত্রে সাইন থিটা ট্যান থিটা সমান কথা আর কি, কারণ মানে ওই স্লোপটা ডিরেক্টলি এখানে চাইলে বসানো যায়। সো সাইন থিটার জায়গায় ট্যান থিটা বসবে, ট্যান থিটা ইটসেলফ ইজ দা ভ্যালু অফ দ্য স্লোপ। তোমাকে যদি কোনো একটা জায়গার স্লোপ মেজার করতে বলি কি করো, হাইট বাই, তাই না, লেংথ, অর্থাৎ অ্যালং দ্য ডিরেকশন, পারপেন্ডিকুলার ডিরেকশনের অ্যালং দ্য ডিরেকশন পার ইউনিট চেঞ্জের জন্য পারপেন্ডিকুলার কত চেঞ্জ হয়, সেটাই আমার গ্রেডিয়েন্ট বা স্লোপ। তো সেটাই আসলে ট্যান থিটা। তো এইভাবেও প্রকাশ করা যায়। আচ্ছা, তো আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার আছি কিনা? ইয়েস ম্যাম Yes, ma'am. ওকে ওকে, ঠিক আছে। ওইখানে আমরা খুব রেগুলার একটা জিওমেট্রিক শেপ দেখে আসছি, ওটার ওয়েটেড এরিয়া ওয়েটেড পেরিমিটার বের করা খুব সহজ ছিল। বাট কোনো কারণে এরকম একটু আরবিট্রারি শেপ যদি আমার কাছে আসে, আমি যদি ডাইমেনশন দিয়ে দিই, ধরে নাও আমি অন্য কোনো জিওমেট্রিক শেপ দিলাম, এটা আমি ট্রাপিজিয়াম দিতে পারি, বা কম্বিনেশন অফ হাফ সার্কেল এন্ড ট্রাপিজিয়াম হতে পারে, ডিফারেন্ট জিনিস হতে পারে, যেটাকে জিওমেট্রিক্যালি বের করা সম্ভব, বাট মেবি একটু প্যারা নিতে হবে বেশি আর কি। বাট ইকুয়েশনটা কিন্তু আমরা যদি বুঝে যাই যে কোন পার্টটুকু পেরিমিটার, ওয়েটেড পেরিমিটার এবং কেন, সেটা বুঝে গেলে এই শেপটা যদি আমার এরকম ডিফারেন্ট কিছু হয়, ধরো আমি ফর এক্সাম্পল একটা ট্রাপিজিয়ামই দিই, এই যে ওয়াটার টপ এখানে আছে, তাহলে আমি যদি এই ডাইমেনশন গুলো তোমাদেরকে দিয়ে দেই, বা আমি এখানে স্লোপ বলে দিলাম, এই নিচের ডাইমেনশনটা দিয়ে এখানে স্লোপ বলে দিলাম, বা এখানে স্লোপ বলে দিলাম, তাহলে তোমরা এই উপরের ডাইমেনশন বের করতে পারবা, ভার্টিক্যাল ডাইমেনশন বের করতে পারবা,
সিম্পল জিওমেট্রি আর কি। তখন কি করবা, এই পুরো যে যে ধারটুকু ওয়াটার এবং সয়েল ইন কন্ট্যাক্ট আছে ওই পার্টটুকুকে আমরা সাম করে দিব টু গেট দা ওয়েটেড পেরিমিটার। আর এই পুরো ক্রস সেকশনটা আমার ওয়েটেড এরিয়া। তো এইটুকুই আর কি, বাকিটা খুবই সিম্পল, যেটা আমরা দেখতে পেলাম যে ট্র্যাকশন প্রেসারের ইকুয়েশনে যা, আর বাকি কিছু লাগলে। অর্থাৎ তুমি যদি হাইড্রোলিক রেডিয়াস বের করতে পারো, গামা ডাব্লিউ তুমি অলরেডি জানো কত, ওয়াটারের ইউনিটেড কত জানি এটা আমরা, ম্যাম 1000 1000 ইউনিটটা বলো। কেজি পার মিটার কিউব। kg per meter. কেজি পার মিটার কিউব। আচ্ছা, এখন প্রেসার আমরা নরমালি কি ইউনিটে মেজার করি? এসআই ইউনিটটা কি, যেটা আমরা প্রেসার মেজার করি, প্রেসার বা ফোর্স? প্যাসকেল। নিউটন হ্যাঁ, প্যাসকেল মানে কি? নিউটন পার Newton মিটার per স্কয়ার। meter. মিটার স্কয়ার। ঠিক আছে, আচ্ছা। তো আমরা কেপিএ বা প্যাসকেল এগুলাতে মেজার করি। তো সেই ক্ষেত্রে আমাদের হয়তো বা ইউনিট ওয়েটটা ওই রকম ইউনিটে আনলেই ভালো। তো ইউনিট ওয়েটটা আমরা যদি এসআই ইউনিটে বলি তাহলে কত হবে? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। না, গ্রাম বা কেজিতে আসলে তো আর ওইটা থাকলো না, মানে ফোর্সের ইউনিটে বলছি আর কি, ওয়েটের ইউনিটে বলছি না। 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। ইয়েস ম্যাম। ঠিক আছে, এগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। এগুলো কিন্তু আমি আই উইল এক্সপেক্ট ইট যে তোমরা এটা জানো অলরেডি। ধরো কোন একটা ইউনিটে যখন বের করতে বলতেছি তখন ওয়াটারের ইউনিটেরটা তোমরা ওইভাবেই বসাবা। তো ওয়াটার ইউনিটের তোমরা জানো আমি ধরে নিচ্ছি, আর সাইন থিটার যে থিটা ভ্যালুটা এটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তাহলে কি ট্রাকশন প্রেসারটা ক্যালকুলেট করতে পারবা? পারবা? Yes, ইয়েস ma'am. ম্যাম। ওকে, ঠিক আছে, তাইলে তো অবশ্যই খুবই ভালো। আমরা লাস্ট ম্যাথ প্রবলেমটা আমরা এখন দেখবো। এটা আমি আসলে তোমাদেরকে একটু কষ্ট দিব, আমাদের হাতে এখনো কিছুটা সময় আছে। ওই প্রুফটা এখানে আরেকবার দেখানো, ওটা অসুবিধা নাই। এই ম্যাথটা আমরা অ্যাভয়েড করতেছি, এটা একটু বড় আর কি। এই ম্যাথটা আমরা এখন করব। ট্রাকশন প্রেসারের আমি তোমাদেরকে ম্যাথ প্রবলেম দেখাচ্ছি না, কারণ আমি কনফিডেন্ট এনাফ যে তোমরা ওটা করতে পারবা, অথবা তোমরা বললে দেখাইতে পারি। না ম্যাম পারবো। পারবা? আচ্ছা, ঠিক আছে। ম্যাম ট্রাই করে দেখবো, যদি হ্যাঁ প্রবলেম হ্যাঁ, হয় তাহলে তাহলে নেক্সট ক্লাসে জানাবো। আলোচনা করবে, ঠিক আছে না? ওকে, ওকে, এই প্রবলেমটা তোমরা এখন একটু করো। এটা হচ্ছে আমাদের যে লঙ্গিটিউডিনাল প্রোফাইল অফ এ রিভার, আমরা ডিরাইভ করে আসছি ইকুয়েশনটা। ওই ইকুয়েশনটা দিয়ে আমরা এখানে একটা ম্যাথ প্রবলেম সলভ করতেছি আর কি। এখানে দেখো বলা আছে একটা চ্যানেলের একদম যে সোর্স, ওই সোর্সের এলিভেশন দেওয়া আছে কত, 60 ফিট। এরপর কিছু দূর যে আরেকটা পয়েন্ট বি তে এলিভেশন 40 ফিট দেওয়া, ডিসটেন্সটা বলা আছে কত, 100 কিলোমিটার। এরপরে আরো কিছু দূর যে আরেকটা পয়েন্ট আছে সি, যেটার এলিভেশনটা দেওয়া আছে 30 ফিট, কিন্তু কত ডিসটেন্স এটা বলেনি, এটাই বের করতে হবে আসলে। অর্থাৎ ডিসটেন্স হরাইজন্টালি ফ্রম বি টু সি আর কি, সেটা কত এটাই বের করতে বলছে এই ম্যাথ প্রবলেমটাতে। এটা আমরা কিভাবে সলভ করব? আমার এই ইকুয়েশনটা ওই যে বললাম একটা চ্যানেলের নিজস্ব একটা লঙ্গিটিউডিনাল প্রোফাইলের ইকুয়েশন আছে, থাকবে আর কি। তো এই চ্যানেলের জন্য প্রথমে আগে ইকুয়েশনটা আমার জানতে হবে, সেটা কি, ইকুয়েশনের যে কোএফিসিয়েন্ট গুলো সেগুলো আমাকে আগে বের করতে হবে। তো এখানে এ আর বি এই দুটার ভ্যালু আমার আগে বের করতে হবে, রাইট, ফর দিস চ্যানেল। ইয়েস ম্যাম। Yes, ma'am. ওকে, তাইলে দুইটা আননোন হতে হলে কি দুইটা জায়গার ইনফরমেশন দিয়ে দুইটা ইকুয়েশন তো লাগবে, সেটা আমার Yes, ma'am. আছে। ধরে নাও অ্যাট সোর্স, অর্থাৎ অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 0 আমার এইচ এর ভ্যালু আছে 60, এটা একটা ইনফরমেশন। আবার অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 100 কিলোমিটার, এইচ এর ভ্যালু 40। তাহলে আমার কিন্তু সাফিসিয়েন্ট ইনফরমেশন দেয়া আছে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এ এন্ড বি, আছে? ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা, এখন তোমরা লেখো তো, লেখো অ্যাট পয়েন্ট এ ইকুয়েশনটা কি হবে, লেখো। এ পয়েন্টে
এইচ এর ভ্যালু কত? 60 তাহলে 60 is equal to a into e to the power minus b into x কত? 0 0 0। আচ্ছা ঠিক আছে, বসাইছো? yes ma'am বসাইলে এখান থেকে এটা কিসের E ভ্যালু, এই কোশ্চেন থেকে কিসের ভ্যালু বের হলো? e to the power minus 0 কত A- হয়? 1 হয়। 1 হয়। তাহলে a এর ভ্যালু এখানে 60 চলে আসলো। yes Yes ma'am ma'am. তাহলে একটা কোএফিশিয়েন্টের ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা এইবার আসো Yes, বি ma'am. পয়েন্টে, এট পয়েন্ট বি এইচ এর ভ্যালু 40। 40 আচ্ছা a এর ভ্যালু 60 জানো অলরেডি, বসাইলা e টু দি পাওয়ার মাইনাস b ইনটু x, x এর ভ্যালু হচ্ছে 100 100 100 কিলোমিটার। কিন্তু হ্যাঁ, এখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, তোমরা যদি x এর ভ্যালু অলওয়েজ একটা ইউনিটে এবং h এর ভ্যালু একটা ইউনিটে অলওয়েজ ইউজ করো, তাইলে সেই ক্ষেত্রে ইউনিট কনভার্সনের প্রয়োজন নাই। মানে ব্যাপারটা এরকম না যে এখানে h এর ভ্যালুটা আমার ফিটে আছে, x এর ভ্যালুটা কিলোমিটারে আছে, তাহলে কি আমি কি কিলোমিটারটাকে ফিটে নিয়ে নিব? অথবা ফিটটাকে কি কিলোমিটারে নিয়ে নিব? না ম্যাম না নিলেও হবে, মানে নিলে তো অবশ্যই তোমার কোনো অসুবিধা নাই। মেবি তুমি এইচ এর ভ্যালু কিলোমিটারে নিয়ে করলে যে অ্যান্সার আসবে, আরেকজন না নিয়ে করলেও একই অ্যান্সারই পাবে আর কি। কারণ আমি অলওয়েজই এইচটা ফিটেই বসাচ্ছি আর এক্সটা কিলোমিটারেই বসাচ্ছি। সো এই কনসিস্টেন্সিটা মেনটেন করলে আর ইউনিট কনভার্সনটা লাগবে না এই ক্ষেত্রে। অন্য যে কোনো ম্যাথ প্রবলেমে কিন্তু ইউনিট কনভার্সন খুবই খুবই জরুরি, স্পেশালি এই কোর্সের জন্য। শুধুমাত্র এই ম্যাথ প্রবলেমটাই একটু এক্সেপশনাল, যেখানে না করলেও তোমার টেকনিক্যালি কোনো ভুল নাই আর কি, মানে ইউ আর মেকিং শিওর যে তুমি ভুল করছো না। বাট অন্য সব জায়গায় কিন্তু তোমাকে ইউনিট কনভার্সন খুব সতর্কতার সাথে করতে হবে। যেমন আমরা যে রান অফ এর ম্যাথ প্রবলেম দেখে আসছি না, কিউ ইজ ইকুয়াল টু সিআইএ, ওখানে কিন্তু Yes, ma'am. আই এর ইউনিট কি মিটার পার সেকেন্ডেই বসাইতে হবে এবং এর ইউনিট মিটার স্কোয়ারই বসাইতে হবে, নাহলে মিটার কিউব পার সেকেন্ডে তুমি কিউ পাবে না। যদি আমি তোমাকে কোশ্চেন আস্ক করি যে মিটার কিউব পার সেকেন্ডে বের করতে হবে, তখন তোমাকে ওভাবে কনভার্ট করতে হবে। এছাড়াও একই ইউনিটে তোমাকে আনতে হবে, অর্থাৎ আই কে ফিট পার সেকেন্ড আর এরিয়াকে মিটার স্কোয়ার বা কিলোমিটার স্কোয়ারে বসায় রাখলে কিন্তু ভুল হবে। সো ইউনিট কনভার্সন ওইগুলোতে খুবই ইম্পর্টেন্ট, বাট এই স্পেসিফিক কেসটাতে এটা না করলেও চলবে আর কি। তো এখন আমি তোমাদেরকে অ্যাট পয়েন্ট বি তে বি এর ভ্যালুটা বের করতে বলতেছি। এইচ কে ফিটেই রাখো, এক্স কে কিলোমিটারেই রাখো, অসুবিধা নাই। বি এর ভ্যালুটা কত আসে দেখো। এটা 4.05 into 10 to the power minus 3 দেখো একই কিন্তু আসছে। হ্যাঁ, তাইলে এখন তোমার বি আর এ চলে আসছে। নাও ইউ ক্যান ইউজ দিস কোএফিসিয়েন্টস টু ফাইন্ড দ্য ডিসটেন্স অফ পয়েন্ট সি। এট পয়েন্ট সি তুমি জানো এলিভেশন 30 বসাও ইজ ইকুয়াল টু a60 ই টু দি পাওয়ার মাইনাস 4.05 ইনটু 10 ইনভার্স যেটাই আসছে তোমার সেটা বসালা, দিয়ে এক্স। এখন এই এক্স এর ভ্যালুটা যে তুমি বের করবা ফর পয়েন্ট সি, এট পয়েন্ট সি, এটা কোথা থেকে ডিসটেন্স বলো তো? B 100 কিলোমিটার। না, to এটা C সোর্স থেকে ডিসটেন্স। বাই ডেফিনিশন এক্স হচ্ছে ডিসটেন্স ফ্রম কি সোর্স, মানে একদম 0 পয়েন্ট থেকে যে ডিসটেন্সটা সেটা দিবে। okay ma'am. বুঝতে পারছি। বের করো তো কত আসে এক্স এর ভ্যালু এট পয়েন্ট সি, এক্স কত আসে? And 0.825 হ্যাঁ, ইউনিট কনভার্সন কি ঠিক মতো ইউনিট কনভার্সনের তো এখানে ইয়া লাগবে না। বি কত ধরেছো? 4.05 ইনটু 10 ইনভার্স 3 ধরছো বি। না আমার একটু ভুল হচ্ছে। আরেকবার করো। এইচ এর ভ্যালু সি পয়েন্টে কত? 30 30। হ্যাঁ, এ এর ভ্যালু 60। 150.5 149.5 49 আসছে। 49 ও আসার কথা না, আরেকবার একটু ট্রাই করো। H30 A60
ই টু দি পাওয়ার মাইনাস আছে কিন্তু এখানে মাইনাস, বি এর ভ্যালু 4.05 ইন্টু 10 ইনভার্স 3x। এখন কি করবা তুমি 30/60 বাম পাশে নিয়ে আসো, তারপরে ই টু দি পাওয়ার এটা। এখন দুই পাশে কি করবা, ই টু দি পাওয়ারটা রিমুভ করার জন্য দুই পাশে কি নিতে হবে, লন 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 নিতে হবে। তাইলে তুমি এই পাশে লন অফ 30/60 বাম পাশে, আর ডান পাশে মাইনাস 4.05 ইন্টু 10 ইনভার্স ইন্টু এক্স। তা এখন ওই যে লন অফ 30/60 যত আসে সেটাকে তুমি ভাগ দিয়ে দিবা কি দিয়ে, 4.05 10 ইনভার্স 3, নেগেটিভ 4.05 10 ইনভার্স 3 দিয়ে ভাগ দিয়ে দিবা, তাইলে তুমি এক্স এর ভ্যালু পাবে। 171 আসছে। হ্যাঁ এইটা ঠিক আছে, এই যে দেখো এখানে করাই আছে আমি জাস্ট তোমাদের সাথে। এখন 171 এক্স এর ভ্যালু, এখানে দেখো সে কি করেছে 100 প্লাস এক্স করেছে, বাট আমি যেটা বললাম সেটাও ঠিক আছে যে তুমি সোর্স থেকে ডিসটেন্সটা বের করে নাও আগে। সোর্স থেকে ডিসটেন্সটা তুমি 171 পেয়েছো। এখন তোমার কোশ্চেনে যদি আস্ক করে যে বি থেকে ডিসটেন্স কত, তখন তুমি কি করবা, সোর্স থেকে বি এর ডিসটেন্স যত আছে সেটা বাদ দিয়ে নিবা। 100 বাদ। হ্যাঁ, তাইলে তুমি ডিসটেন্স পেয়ে যাবে 71.15 বা যেটাই হোক, কাছাকাছি থাকলেই আমাদের হবে। তো এক্স বরাবর অলওয়েজই কি পাবা, কিলোমিটারে ডিসটেন্স পাবা, আর এইচ বা ভার্টিক্যালি তুমি অলওয়েজই ফিটে ডিসটেন্স বসাবা বা মেজার করবা। এটা যদি মানে কনসিস্টেন্ট রাখো তাহলে এই ম্যাথ প্রবলেমে ভুল হবে না। ঠিক আছে স্যার এই ইকুয়েশনটা কি দেওয়া থাকবে? এই ইকুয়েশনটা এটা কি দিয়ে দিতে হবে? এটা তো মানে ডেরিভেশনই আসতে পারে। এটা তো অনেক ছোট ইজি একটা ইকুয়েশন না? ইয়েস ম্যাম। সম্ভবত এটা দেয়া থাকার কথা না, মানে কখনো দিই নাই এটা। আমি নরমালি হচ্ছে যেগুলো একটু বড় ইকুয়েশন থাকে ওগুলা আমি দিয়ে দেই, যেমন তোমাদের টি এর যে ইকুয়েশনটা ইয়াতে আছে, রেইনফল রান অফ রিলেশনশিপ, যেটা আইডিএফ কার্ভের রিলেশনশিপ দেখেছি না আমরা, ওখানে টিসি যে ইকুয়েশনটা ছিল ওটা আমি তোমাদেরকে এক্সামে দিয়ে দিয়েছি না সিটিতে। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। মানে যদি একদম ছোট ইকুয়েশন হয় সেটা কিন্তু আমি দিয়ে দিই না আর কি। আর ওই যে ইউনিট কনভার্সন গুলো কিন্তু থাকবে না, তোমাদেরকে এগুলো একটু রিমাইন্ডার আমি দিচ্ছি যে তোমাদের ম্যাটেরিয়ালি পাবে, বিভিন্ন জায়গায় এগুলো মেনশন করা আছে। স্পেশালি এরিয়ার যে ইউনিটগুলি কনভার্সন, হেক্টর থেকে একর থেকে কিভাবে ফিট স্কোয়ার বা ইয়ার্ড স্কোয়ার বা মিটার স্কোয়ারে নিতে হয়, এগুলো কিন্তু ইউ হ্যাভ টু নো আর কি। সামহাও তুমি এটা এখন ক্যালকুলেটর থেকে বের করে নিতে পারো বা তুমি মেমোরাইজ করে নাও, তোমাকে এটা একটু জানতে হবে আর কি, এক্সাম এটা দেয়া থাকবে না। আচ্ছা ম্যাম, আমরা যে এই ডেরিভেশনটা এক্সামে আসতে পারে, এটা কি আমরা রেগুলার শেপস দিয়ে ট্রাই করব অর ডিফারেন্ট টাইপস অফ আরবিট্রারি শেপস দিয়েও ট্রাই করব? যে কোনো এখানে যে শেপটা দেওয়া আছে এটা ইউজ করতে পারো, বা শেপ আদৌ আই থিংক তুমি এই শেপটাই ইউজ করতে পারো, কারণ অন্য যে কোনো ইরেগুলার শেপে এটা তোমার মানে কষ্টই বাড়াবে আর কি, শুধু। ওকে ম্যাম। ঠিক আছে, তাহলে আমি আজকে আর তোমাদেরকে নিব না ক্লাস। নেক্সট আমার মনে হয় এই টপিকটা কভার হয়ে গেছে, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস অফ স্ট্রিম নেটওয়ার্ক। এটা তোমাদের সেকশনের সাথে বাকি 3 সেকশনের সাথে একসাথে আমি এই চ্যাপ্টারটা নিতে চাচ্ছিলাম, অনলাইনে নিতে চাচ্ছিলাম, বাট আমি আসলে তোমাদের ফিডব্যাক চাচ্ছি যে আমরা কি অনলাইনে করলে ভালো নাকি ইন পার্সন করলেই ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদেরটা আমি অফলাইনেই করাবো নেক্সট ক্লাসে। মানে তোমাদের নেক্সট যে 9:30টার ক্লাসটা সম্ভবত আমি অ্যাভেল করতে পারবো না, বাট নেক্সট উইকে যে ক্লাসটা পরে আছে না একটা, সম্ভবত 10:30 বা 11:30টায় একটা আছে। সরি, টিউসডে ম্যাম ম্যাম। দুইটা ক্লাসই তো মেবি 9:30তে না? না হওয়ার কথা না, দাঁড়াও আমি দেখে বলি। ইয়েস ম্যাম, দুইটাই 9:30টায়। ও তোমাদের দুইটাই 9:30টায় পড়েছে তাইলে। ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের ফার্স্ট ক্লাসটা অনলাইনে নিলেই হবে। মঙ্গলবারে এই 9:30টার ক্লাসে আমি আসবো, তোমাদের এই টপিকটা আমি কভার করে দিব ওই ক্লাসে। হ্যাঁ, এরপরে আমি অনলাইনে নিলেও সমস্যা নেই। না ঠিক আছে, আমি আসলে তোমাদের ফিডব্যাকটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, মানে তোমাদের যেভাবে কমফোর্টেবল হয় সেটার জন্য আমি চেষ্টা করবো আর কি। মানে আমার যদি একটু শারীরিক অসুবিধা না হতো, আমি হয়তো তোমাদের ক্লাসগুলো আমার বেশি মিস চলে গেছে, এটা আনফরচুনেটলি হয়েছে। সকালের দিকে আমার বেশ প্রবলেম হয়েছে, মানে আই ট্রাইড দিস উইক, তারপরে আমার প্রবলেম হওয়ার কারণে আমি একটু মানে সাবধানতা অবলম্বন করছি। তোমাদের সাথে হয়তো এই জিনিসটা একটু বেশি হয়ে গেছে আর কি, যেহেতু সবগুলি 9:30টার ক্লাসই তোমাদের।
বাট এনিওয়ে আমি ডেফিনেটলি তোমাদেরকে টিউসডেতে মিট করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ম্যাম ওকে ম্যাম। ম্যাম এই ম্যাথটাতে একটু ওই যে 100 প্লাস এক্স এটা একটু বুঝাই দেন, বুঝতে পারলাম। এটা তুমি আমাকে বুঝিয়ে দাও। ম্যাম এটা মুসাদ্দিন না, হচ্ছে তুমি আমাকে এটা নেক্সট ক্লাসে বুঝাই দিবা। এটা তোমার হচ্ছে একটা টাস্ক। আমি নেক্সট ক্লাসে ইন পারসন আসবো যখন, তখন এটা আমি খুলবো এবং তোমার কাছে আমি বুঝতে যাবো এটা কেন হয়েছে। একটু মাথা ঘাটাও, মাথা ঘাটাতে হবে। উই ক্যান্ট স্পুন ম্যাম ফিড। এটা আচ্ছা ম্যাম এটা আছে বি থেকে আমি সি কিন্তু পয়েন্টে এতক্ষণ ধরে এই ম্যাথ এত মানে সহজ একটা ম্যাথ অনেক সময় নিয়ে বুঝাইছি কিন্তু তোমাদেরকে, মানে তোমরা ইন্টার পাস করে আসছো, ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড ইয়ারে উঠে গেছো তোমরা, একটু এগুলা বুঝতে হবে। মানে